আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সে কিছু বলবো না, আমার সামনে একটা খবর আছে, আমি সেটাকে দায়িত্ব নিয়ে খবর বলতে চাই না, বাট সোশ্যাল মিডিয়ার প্রচার, এখন সোশ্যাল মিডিয়ার প্রচার মিথ্যা হতে পারে, আমি ধরেই নিচ্ছি মিথ্যা, কিন্তু সোশ্যাল মিডিয়া এই প্রচারটা কেন উঠছে, কেন হচ্ছে বা কেন হওয়ার, সোশ্যাল মিডিয়ার এই খবরের পেছনে কি কোনো না কোনো একটা কিন্তু বা কারণ কিছু আছে। দেখেন, বলা হচ্ছে, একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যে ধরেন সত্য মিথ্যা জানি না, তবে শোনা যাচ্ছে যে সার্জিস আলম দিল্লি ভারত গেছেন, ভারত চিকিৎসা করাতে গেছেন। সার্জিস আলম বঙ্গবন্ধু প্রেমী, দেখেছেন তার সোশ্যাল মিডিয়ায় বঙ্গবন্ধুকে নিয়ে 7ই মার্চের বিশাল বয়ান আছে। তিনি ছাত্রলীগ করা মানুষ, ছাত্রলীগকে তো সবার তো গুন্ডা পান্ডার ইতিহাস না, ছাত্রলীগ বহু নেতা তৈরি করেছে বাংলাদেশে, যারা বিভিন্ন দলে গেছে। ছাত্রলীগ বহু আদর্শের শিক্ষা দেয়। সার্জিস আলম নিশ্চয়ই সুশিক্ষাটা নিয়েছেন, উনি তো কুশিক্ষা নেন নাই, উনি তো হেলমেট বাহিনীতে ছিলেন না, উনি তো ক্যান্টিনে মাগনা খান নাই, উনি তো ওই ছাত্রলীগের ভাইদের পেছনে ভাই ভাই করে করে ছুটেন নাই, উনি তো ছাত্রলীগের মিছিলে গিয়ে ভাইদের কাছ থেকে 200, 100, 500 টাকা নিয়ে হলের খরচ মেটান নাই, উনি তো ছাত্রলীগের আরো বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে মানুষকে উত্তক্ত করেন নাই, কোনো জবরদখল করেন নাই, চাঁদাবাজি করেন নাই, তাই তো? আমরা তো তার এই ভালো সাইডটাই দেখবো। তিনি ছাত্রলীগ থেকে শুধুমাত্র যত সৎ, ন্যায় এবং জ্ঞানের শিক্ষা নিয়েছেন। তার পিতা, যেতেই পারেন, সোশ্যাল মিডিয়া আছে, তিনি 70টি পাঞ্জাবি, আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তার পাঞ্জাবিওয়ালা ছবি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তিনি 18 মাসে 70 খানা পাঞ্জাবি চেঞ্জ করেছেন। তার সোশ্যাল মিডিয়া ঘাটলে তার এই ছবিগুলো পাওয়া যায়। তার পিতা ইন্ডিয়া যেতেই পারেন, খুব স্বাভাবিক। তার শ্বশুর বাংলাদেশে বিচারপতি হতেই পারেন, খুব স্বাভাবিক। শ্বশুর কোটা বলবো না আমরা এটাকে, এটাকে জামাই কোটা বলে বলবো না, যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে তারা এটা নিয়েছেন, আমরা এগুলো সব স্বাভাবিকভাবে নিচ্ছি। প্রশ্ন হচ্ছে, তারা যখন ইন্ডিয়ার পিন্ডি চটকান, তারা যখন একেবারে কাছা দিয়ে নিংটি করে প্রায় ইন্ডিয়া দখল করতে রওনা দেন, এবং তাদের যারা তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সে তো নিজেই বলে তার বন্ধু হাসনাত আব্দুল্লাহ, যখন 7 সিস্টার ভেঙে দিতে চান, 7 সিস্টার দখল করে ফেলতে চান, তখন এই যে আজকের দিনে আমরা নাকের আগায় দম, জ্বালানি সংকটের মুখে আমরা হিমশিম খাচ্ছি, সেই সময়ে এসে সার্জিসরা কি ইন্ডিয়ার তেল নেবেন না, ইন্ডিয়ার তেল দরকার নাই, ইন্ডিয়ার তেল মানি না, লজ্জা লাগে, ইন্ডিয়ার তেল হজম হবে না বাঙালির জন্য, ইন্ডিয়ার তেল খাইলে মুসলমান থেকে হিন্দু হয়ে যাব, এরকম কোন স্লোগান দিচ্ছেন? ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা বলতে 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 তো তারা আমাদের কান ঝালাপালা করে দিয়েছেন 2 দশক, যেটা আমরা শুনবো না, যেটা আমরা মানবো না, যেটা হওয়ার না এই পৃথিবীতে বাস্তবতা, যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ছেদ করা, এটা সাময়িক, শুধু ইউনুসকে দিয়ে সার্জিস হাসনাতেরা করিয়ে থাকতে পারেন, পার্মানেন্টলি এটা একেবারে ইম্পসিবল একটা ফ্যাক্টর। সেই মানুষের যদি তার বাবা ইন্ডিয়া যেয়ে থাকেন, চিকিৎসা প্রয়োজনে যে কেউ যেতে পারেন। ইন্ডিয়ার পিন্ডি চটকায় আমাদের আপনার ওই হেফাজতে ইসলামের সাবেক আমির, তিনিও ইন্ডিয়ায় চিকিৎসা নিয়েছেন, নেন, কিন্তু ইন্ডিয়ার চিকিৎসা নেবেন, ইন্ডিয়ার তেল খাবেন, আর খেয়ে সেই নিমক হারামিটা করবেন, একটু কেমন দেখায় না? আসলে এই দেশে শেখ হাসিনার সরকার উচ্ছেদের অন্যতম একটি কারণ কিন্তু ছিল এই বলয়ে, এই অঞ্চলে যে যে দেশের কাছে মুচলেকা দিয়ে আসছে জামাত এবং বিএনপি, সেই সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার বলয় যাতে এখানে বৃদ্ধি পায়, তাদের ক্ষমতা বৃদ্ধি পায়, সেই কারণেই যে এই দেশের সরকারকে উচ্ছেদ করা হয়েছে, এটা বাংলাদেশের বামপন্থী জামাত বিএনপি ছাড়া পৃথিবীর সবাই জানে, বাংলাদেশ সহ পৃথিবীর সবাই জানে যে একটি পরাশক্তি এখানে এসে তাদের, যেটাকে কেউ কেউ ডিপ স্টেট বলে, যে তারা কাজ করেছে এই দেশে যাতে এইখানে আপনি যেটা বলেন ভারত ও চীনকে ঠেকিয়ে রাখা যায়। আমি ভারতের কয়েকজন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম যে আমরা তো স্যার আলোচক, তো আপনারা কি মনে করেন যে বাংলাদেশের যে ক্ষমতার উচ্ছেদ হয়েছিল আসল কারণটা কি, আপনার দৃষ্টিতে কি? তারা আমাকে কয়েকজনই বলেছে, যার সামারি তাদের প্রায় বেশিরভাগ মানুষের কথা মিলে গেছে, সবার সাথে তো আর একমত হয়নি, কিন্তু তাদের সামারি হলো যে 2040 সালের মধ্যে, 2040 ভারত পৃথিবীর
অন্যতম সেরা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই ভয়টা শুধু আমেরিকা না, আরো অন্যান্য পরাশক্তি, এখানে চীনের নাম বরং তারা বলে নাই, মানে তাদের ভাষায় বলতেছে, এখানে আমেরিকা সহ আরো কয়েকটি ইউরোপীয় দেশের নাম বলেছে যে তারা উদ্বিগ্ন যে ভারত অনেক উপরে উঠে যাবে। তার কারণে সেখানে বাংলাদেশের সেই সরকারকে তারা উচ্ছেদ করেছে, যাতে এইখানে বাংলাদেশের বন্দর যার নিয়ন্ত্রণে থাকবে। এইখানে ব্যবসা, আমেরিকা বাংলাদেশে কত কোটি টাকার ব্যবসা করে, এক বাংলাদেশ না থাকলে কি কিছু যায় আসে? আমি বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকা তার বিনিয়োগ ও বিজনেস নিয়ে চিন্তিত। উনি বলেছেন না, বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকার যে বিনিয়োগ, এটা আমেরিকা বাংলাদেশের মতো দেশের সাথে ব্যবসা বাণিজ্য না করলে আমেরিকার কিছুই যায় আসে না। সে এত বড় অর্থনৈতিক শক্তি, কিছুই যায় আসে না। ভারতেরই, উনি বলছেন যে আমাদের ভারতেরই যদি, ভারতে যদি কালকে বলে আমরা বাংলাদেশের সাথে কোন রকম বিজনেসে যাব না, আমাদেরই ক্ষতি হবে না। আর তো আমেরিকা, তার কি হবে? কিছুই হবে না। কিন্তু আমেরিকাও ভারতের জন্য, এমনকি চায়নার জন্য বাংলাদেশের চট্টগ্রামের যে সমুদ্র বন্দর, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চল যার দখলে থাকবে, সে সামরিক, মানে সে আপনার ভৌগোলিক যে সুবিধাটা পাবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে চীনের নিরাপত্তা জড়িত, ভারতের নিরাপত্তা জড়িত, এমনকি যারা বিদেশি শক্তি, আরো শক্তিশালী দেশ, পরাশক্তি যারা যারা এখানে আসবে, তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য, ভবিষ্যৎ হিসেব নিকেশের জন্য, তাদের জন্য চিটাগাং বন্দর খুব গুরুত্বপূর্ণ। তার জন্য নাকি শেখ হাসিনা সরকার বা বাংলাদেশের সরকার উচ্ছেদ ঘটিয়েছে, এটা তাদের ভাষায়। আমিও তাদের সাথে অনেকটাই একমত। তারা শুধুমাত্র যে আওয়ামী লীগকে হটিয়েছে এই জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য, তা কিন্তু না। বিএনপিকে প্রতিষ্ঠিত করার, তা কিন্তু না। শেখ হাসিনা যদি শুধু বলতেন যেটা তিনি বলেছিলেন যে একটি সাদা চামড়ার দেশ আমার কাছে ঘাঁটি চেয়েছে, একটি সাদা চামড়ার দেশ বন্দর চেয়েছিল বা একটি দেশ করতে চেয়েছিল, শেখ হাসিনা যদি এগুলোতে একটু ইয়েস কার্ড দিতেন বা একটু সম্মতি দিতেন, তাহলে তো শেখ হাসিনাও তাদের জন্য সমস্যা ছিল না। তাদের সমস্যা শেখ হাসিনাও না, তাদের সমস্যা আওয়ামী লীগ বিএনপি জামাতও না। তাদের দরকার সুবিধা। তাদের সুবিধা সৃষ্টি করার জন্য আমাদের দেশের সুবিধা অসুবিধা সৃষ্টি করেছে তারা, পরিস্থিতি, এরকম একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। তার জন্য তো সেই মুসলেখা, সেই চুক্তিটা তারা মুসলেখাটা দিয়ে আসছিল আমেরিকার সাথে, যেটা বর্তমান বাংলাদেশের এই মুসলেখা সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইলেকশনের, নির্বাচনের আগে তো জামাত এবং বিএনপি উভয় আমেরিকার সাথে সেই এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করেছিল। এটা তাদের নেতারাই বলেছে, তাদের সাঙ্গপাঙ্গ, তাদের সারথি, তাদের মন্ত্রী বলে দিয়েছে। তো কেন এটা করেছে, সেখানে কি কি চুক্তি আছে আমরা কিন্তু জানি না। আমার ধারণা, যদিও আমরা বারবার বলে থাকি ব্যবসায়িক কথা, কিন্তু মুরগির ডিম আনার কথা, মুরগি আনার কথা, মাংস আনার কথা, এমনকি মুরগির ভুঁড়ি মরে যাওয়া, কেটে ফেলা মুরগির নারী ভুঁড়ি আনতে হবে, এমন কথা লেখা আছে। আমি মনে করি তার চেয়েও আরো কিছু গোপন চুক্তি আছে, আমরা ওগুলো জানি না। তা হচ্ছে এই দেশে হয়তো তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে হবে, ঘাঁটি দিতে হবে, তাদের এয়ারবেস দিতে হবে, অথবা তাদের আকাশপথ দিতে হবে, সমুদ্র বন্দর দিতে, এগুলো চুক্তি হয়তো আছে যা আমরা এখনো জানি না। আজকে দেখেন, যদি এইখানে ঘাঁটি থাকতো, এখান থেকে উড়ে গিয়ে কিন্তু ইরানে হামলা করতো। এই বাংলাদেশের পানিপথ, আকাশপথ বা বাংলাদেশের ভূমি ব্যবহার করেই কিন্তু ইরানে হামলা করা হতো, হয়তো অন্তত সাগর পথে গিয়ে হামলা করা হতো। সেটা কিন্তু এখন হচ্ছে না। এখন চুক্তি তো হয়ে গেছে, আপনি তো এই চুক্তি বাতিলও করতে পারবেন না। আমরা দেখলাম বাংলাদেশের জামাতে ইসলাম অস্বীকার করলো কয়দিন যে না না, এটা তারা করে নাই। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যে খলিলুর রহমান যে বলে ফেললো, সেটা নিয়ে তারা আদালতে গেল না। আমরা দেখলাম মুফতি আমির হারামজাদা বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা হয়েছে নাস্তিক বলার কারণে। শুধু একটা কথার জন্য যদি 100 কোটি টাকার মামলা হয়, তাহলে এই যে পররাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন, রোজান রহমান নাকি খলিলুর রহমান নাকি ব্লেজার রহমান নাকি খুর রহমান নাকি কেসকি রহমান, তার বিরুদ্ধে তারা মামলা করুক, তাকে তারা নামাক টেনে ক্ষমতা থেকে তারা নামায় নেয়। তার মানে কি, তাদের সাথে চুক্তি হয়েছে এবং সেখানে ভয়ানক ভয়ানক সব চুক্তি হয়েছে যা আমরা জানি না, যা আমাদের দেশ বিরোধী, এই দক্ষিণ এশিয়াকে অনিরাপদ করে তুলবে এমন কোন চুক্তি সেখানে আছে। সেগুলো তো আমরা কেউ দেখি নাই। নামই তো তার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আমরা জানবো কিভাবে? তো এই দেশে এই মুহূর্তে যেটা হচ্ছে, এটা দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য খুব একটা ভালো হবে না। আর আপনি যে শিরোনাম দিয়েছেন, চীন, ভারত এবং আমেরিকা, এইখানে বাংলাদেশের এই যে বলয়, এখানে আগেই বন্দরটাকে নেওয়ার জন্য জাপান, রাশিয়া, চায়না, ভারত সহ আরো কোন কোন দেশ আমার এই মুহূর্তে মনে নাই, তারা চেয়েছিল এই সমুদ্র বন্দরকে বিশেষ অঞ্চল হিসেবে ব্যবহার করতে। বাংলাদেশ হয়তো অনেককেই দিয়েছিল বা কাউকে দেয় নাই, কিন্তু আমেরিকাকে দিয়েছিল না তখন, এটা আমার স্পষ্ট মনে আছে।
সেই বিরোধ থেকে তারা এগুলো করেছে এবং করবে। আমেরিকা তার স্বার্থের জন্য, তার যেহেতু তারা পরাশক্তি, তারা তাদের মতো কাজ করে যাবে। এরা আজকে দেখেন যারা ক্ষমতায়, তারা কিন্তু সবচেয়ে বেশি আমেরিকা বিরোধী। সেই জন্য আমি বলেছি, এই দেশ যদি কোনোদিন ইসরায়েলকে স্বীকৃতি দেয়, সেটা বিএনপি এবং জামাতের আমলেই হবে, আওয়ামী লীগের আমলে না। এবং হবে, আজ না হোক কাল ইসরায়েলকে স্বীকৃতি তো দিবেই, আপনি এটা নিশ্চিত থাকেন। অনেকে এই বিষয়ের সাথে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবেন। যেমন আমি ডক্টর হুমায়ুন আজাদ স্যারের সাথে দ্বিমত পোষণ করেছিলাম যখন তিনি বলেছিলেন যে এই বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকার আলবদরেরা পাকিস্তান ভাঙার দায়। আমরা বলেছিলাম, স্যার এটা কি করে সম্ভব, এটা কি বাংলাদেশে কোনোদিন সম্ভব? কিন্তু সেটা 15-20 বছর না যেতেই কিন্তু ঘটে গেছে। আমরা আজকে দেখলাম 24শে আগস্টে কি দেখতেছি, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, বঙ্গবন্ধুর নাম নেওয়া যায় না, জয় বাংলা স্লোগান দিলে হয় জেল, না হয় মায়ের। পরিস্থিতি, এই যে পরিস্থিতি, এটা তো একদিনে হয়নি, ধীরে ধীরে এটা করা হয়েছে। এই অবৈধতার প্রক্রিয়ায় কিন্তু আপনার আমাদের চুপ্পু কিন্তু জড়িত হয়ে গেছে। চুপ্পু কিন্তু আপনার একেবারে সগর্বে বলেছে যে ওই ধারাটা কত, ডক্টর বিল্লাহ বললেন যে যেটা চুপ্পু বলেছে যে আমি খোঁজ খবর নিয়ে বের করেছি, আইনঙ্গনে আমার লোকজন জানা ছিল। তার মানে দেখেন, চুপ্পু কিন্তু এই প্রক্রিয়া, এই যে একটা অপরাধ সংগঠিত হলো, আমাদের প্রফেসর সাহেব যেটা বললেন, যেটা আমরা আসলে উনি আইনের দৃষ্টি থেকে বললেন, কিন্তু সাধারণভাবেও তো সবগুলো অবৈধ। সে অবৈধতায় কিন্তু আওয়ামী লীগের এই যে রাষ্ট্রপতি জড়িত হলো, এইটা আমার কাছে একটা বিশেষ সিগনিফিকেন্স মনে হচ্ছে। এবং ভবিষ্যতে চুপ্পু এটার জন্য অন্তত ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবে। আর যেই কয়েকটা জিনিস আপনারা দেখবেন, যেটা আসলে আমি ওই আমাদের প্রফেসর সাহেবের কথাগুলোই ইকো করব, যে এই যে পার্লামেন্ট যেটা বসে, এটার মধ্যে আপনি যে পরিমাণ মানে কি বলবো, যে আপনার যোগ্যতার যে পরিমাণ, অর্থাৎ বা গুণগত যে পরিমাণ অবনতি হয়েছে এখানে, যেখানে আপনার শফিক হলো বিরোধী দলীয় নেতা, তারপরে আমির হামজা হলো আপনার একজন বড় হোমরা চোমরা। আমরা কয়দিন আগে আমির হামজার কিন্তু ওয়াজ শুনেছি এবং অনলাইনের মাধ্যমে আমরা এটা জানি। তারপরে বিএনপির মধ্যে দেখেন, ওই যেটা একটু আপনার আগের অনুষ্ঠানটাতেও বলেছিলাম, সালাউদ্দিন সাহেব ছাড়া একটা লোক কিন্তু নাই। এবং পার্লামেন্টের পুরো অধিবেশন দেখলে আমার কাছে মনে হয় যে সালাউদ্দিন সাহেব হলো এই পার্লামেন্টের নেতা। এবং ওনার বক্তব্য শুনে শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ আনন্দ পান, মজা পান। অর্থাৎ পুরো জিনিসটা কিন্তু এক ব্যক্তি ডমিনেটেড, আর বাকি জঙ্গিরা ওইখানে ক্লাউনের কাজ করছে। ওই যে নামগুলো আসলো, হান্নান, মাসুদ বা এই ধরনের। সব দিক থেকে এই পার্লামেন্টটা দেখেন, বিএনপি সরকারের কিন্তু কাপড় চোপড় নাই। কিন্তু যেইভাবে আপনার তেলের পাম্পগুলার চারিদিকে মানুষের যে ভিড়, পার্লামেন্টে কিন্তু আপনার কেউ এটা নিয়ে কথা বলছে না। তারা পড়ে আসছে সেই জুলাই জঙ্গিরা যেই আপনার সনদ তৈরি করেছিল, সেই সনদের বৈধতা বা সেই সনদকে আলোকে সংবিধান চেঞ্জ করা, এগুলো নিয়ে। কিন্তু একটা জিনিস কি জানেন, প্রাকৃতিকভাবে যে বিচারটা হয়ে গেছে, এই যে পুরো একটা অবৈধ জঙ্গি উত্থান হলো, সেই জঙ্গি উত্থানের ফলে একটা অবৈধ সরকার গঠিত হলো। অবৈধ সরকার আপনার সেই জুলাইয়ের জঙ্গিদের মধ্যে যে কোয়ালিশন হয়েছিল, বিএনপি এবং জামাত হেফাজত মিলে আপনার দেশি বিদেশি যে কোয়ালিশন হয়েছিল, তাদের মধ্যে তারা একটা নির্বাচন করলো, করে তাদের অভ্যন্তরীণ ক্ষমতার বন্টন হিসাবে বিএনপিকে ক্ষমতায় বসালো। এই প্রক্রিয়ায় আপনার যা কিছু চলছে, সেখানে তো আমরা বাংলাদেশের 50 to 60%, আমার তো ধারণা এখন আপনারা দুইজনে বোধহয় একমত হবেন, বাংলাদেশে যদি এখন কোনো সত্যিকারের নির্বাচন হয়, সেটা শেখ হাসিনার দল কিন্তু 60%, 70% মানুষের ভোট পেয়ে যেতে পারে। কারণ এত কম সময়ের মধ্যে এদের পুরো জিনিসটা জাতির সামনে, এরা যে শুধুই ধ্বংস করতে এসেছে, শুধুই মানুষকে অপেক্ষাকৃত আরো দরিদ্র বানাতে এসছে, এরা যে বাংলাদেশের আপনার সব ধরনের অর্জনকে পেছনে ফেলে দিয়েছে, এটা আজকে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু পরিষ্কার। এবং আমি যেই জায়গাটায় করব, প্রফেসর সাহেবকে সামনে রেখে, যে আমি ওনাকে অনুরোধ করব যে ওই জায়গাটা আমাদের বোধহয় একটু ফোকাস করতে, যেহেতু উনি আমাদের পক্ষে অনেক একজন বলিষ্ঠ কণ্ঠ। এই পুরা জিনিসটা কিন্তু সাফল্য পেয়েছে একটা জায়গা থেকে,
যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো বা আওয়ামী লীগ, আসলে মুক্তিযুদ্ধের পক্ষে তো এখন কোনো শক্তি নাই আওয়ামী লীগ ছাড়া। আমরা এক সময় মনে করেন যে এক্সাম্পল হিসাবে বলছি, আমরা মনে করেন কমিউনিস্ট পার্টিকে মনে করতাম যে তারা মুক্তিযুদ্ধের অর্থাৎ আপনার একটা সেকুলার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখবে বা তাদের একটা রোল আছে, তাদের জ্ঞান গরিমা আছে। কিন্তু আমরা 24-এ কি দেখলাম যে এই লোকগুলা পুরোপুরি জঙ্গিদের হাতে আত্মসমর্পণ করলো। জঙ্গিরা ওদেরকে কথায় মানে উঠতে বসতে লাথি দেয়, অপমান করে, তবু কিন্তু ওরা জঙ্গিদের ভালোবাসে। এই জায়গাগুলো কিন্তু আমাদের মার্ক করতে হবে। কিন্তু যে জায়গাটা আমি সবচেয়ে গুরুত্ব দিতে চাই, বাংলাদেশে আজকে জঙ্গিদের যে সাফল্য, এইটা একটা মাত্র কারণে সম্ভব হয়েছে। সেই কারণটা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক একটা, এবং ভারতের সাথে আওয়ামী লীগের কোনো একটা আপনার স্বাভাবিক সম্পর্ক রক্ষা করতে গেলেও সম্পূর্ণ মিথ্যা কথা বলে এই যে মানুষদের কাছে তারা একটা ন্যারেটিভ হাজির করেছে, বাংলাদেশ বিক্রি হয়ে গেছে এবং বাংলাদেশ ক্রমাগত আপনার রেডিকালাইজড হতে 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 এমনকি যেখানে আওয়ামী লীগও কোনো পিনেট্রেট করতে পারে নাই, বরঞ্চ আমি বলবো যে অসচেতন ভাবে হলেও এই রেডিকালাইজেশনে আওয়ামী লীগেরও ভূমিকা আছে, যার কারণে আওয়ামী লীগেরও একটা বড় সংখ্যক সমর্থক মনে করে যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে শেখ হাসিনা। এবং আমি যে জায়গাটা আরো একটু গভীরে বলতে চাই যে দেখুন, বাংলাদেশের সাথে ভারতের দুটা মাত্র জায়গা আছে যেখানে আপনি তর্ক করতে পারেন, যে সীমান্ত হত্যা আর পানি বন্টন। এই দুইটা ইস্যু ছাড়া ভারত বাংলাদেশের মধ্যে আর যত কথা জঙ্গিরা বলে প্রতিটা কথা মিথ্যা। এবং আমরা তো এটাও দেখেছি যে শেখ হাসিনা, এই কথাগুলো আগেও বলেছি, আজকে আর একটু আপনাদের সাক্ষী রেখে বলি, শেখ হাসিনা ভারত থেকে এত কিছু আদায় করেছে। আমরা দেখেছি না, বাণিজ্য উপদেষ্টা বশির বলেছিল না বছরে 2,500 কোটি টাকা ক্ষতি হবে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়ার পরে। আপনি যদি ওই জায়গাটা বিচার করে দেখেন যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করা তো দূরে থাক, বরঞ্চ জঙ্গিদের ভাষা দিয়েই আপনি প্রমাণ করতে পারবেন যে ভারতকে শেখ হাসিনা কিনেছিল, অর্থাৎ ভারতের নেতারা শেখ হাসিনার কাছে ভারতকে বাংলাদেশের কাছে বিক্রি করে দিছিল। তারপরেও কিন্তু বাংলাদেশের মগজ ধোলাইকৃত মানুষ ওইটাই বিশ্বাস করে কোনো যুক্তি ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ভারতের সাথে যে কোনো সম্পর্ক রক্ষা করলে সেটা হলো ভারতের কাছে দেশ বিক্রি। এই যে সাম্প্রদায়িক ঘৃণা, ইসলাম ধর্মকে ব্যবহার করে, ওয়াজ মাহফিলকে ব্যবহার করে বছরের পর বছর, দিনের পর দিন আপনার এই যে মানুষের এই মগজ ধোলাইটা করেছে, যেই মগজ ধোলাইয়ের কারণে জঙ্গিরা এখনো কিন্তু কথা বলে যেতে পারে। আমাদেরকে সেই মগজ ধোলাইটা মানুষের প্রতিটা ব্রেন, যে যাদের ব্রেন এই মগজ ধোলাইয়ে আপনার নষ্ট হয়ে গেছে, আমাদের সবার ব্রেনকে একেবারে আপনার পরিষ্কার করে ওই জায়গা থেকে ফিরিয়ে আনতে হবে। সেই কাজে আমি আজকে বাংলাদেশের আমাদের একজন বড় কণ্ঠকে সামনে রেখে বলছি, আপনারা সবাই এই জায়গাটায় মনোযোগ দেন। কারণ হলো যে মূল বিপদ ওই জায়গাটাই, যে মানুষকে মগজ ধোলাই করে ফেলছে, এবং আওয়ামী লীগের সমর্থকদের। অথচ এইটার কারণে কিন্তু 24-এ জঙ্গি উত্থান সাফল্য পেল। এইটার কারণে এরা যত হাস্যকর কিছু করে গেছে, বিল্লাহ যেটা বললেন যে একের পর এক অবৈধ কাজ করে যাচ্ছে, যেগুলা সব কিন্তু তাসের ঝড়ের মতো উড়ে যাবে। এবং বাংলাদেশের মানুষের কিন্তু পেটে অলরেডি টান পড়েছে। এই বিএনপির সরকারটা দেখেন, এদের এতই অযোগ্যতা যে ইরান যুদ্ধের কোনো ছোঁয়া না লাগতেই এদের সময় তেলের পাম্পের চারিদিকে কিন্তু লাইন পড়ে গেছে। এরা কিন্তু এখন আপনার খুব হাস্যকর কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, যে 6টার পরে দোকান বন্ধ, স্কুল কতদিন বন্ধ, কি কত কিছু করছে। চিন্তা করতে পারেন শেখ হাসিনার সরকার থাকলে এগুলো কখনো হতো? কখনো হতো না। কিন্তু আমাদের